আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে বলো তো তুমি? কি দরকারে থানায় আইছো? তোমার পরিচয় কি? স্যার, আমি একজন জেলে ট্রলার দিয়া সাগরে মাছ ধরি। একটা সমস্যায় পইরা স্যার আপনাদের কাছে আইছি। যেভাবে হোক স্যার, আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে আপনাদের। এই মাঝি, এত বাহানা না কইরা খুইলা বলো তো দেখি তোমার সমস্যা কি। অবশ্যই আমরা তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তুমি তোমার সমস্যা খুলে বলো আমাদের কাছে। স্যার, সমস্যা হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা যখন ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যাই, ঠিক তখন আমাদের জালে একটি মানুষের দেহ উঠতে আসতে দেখি এবং আমরা তাকে চেক করে দেখি সে জীবিত আছে। পরে তাকে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাই, আর সেখানেই তার পেট থেকে চারটা গুলি বের করা হয়, আর সে ছিল অজ্ঞান অবস্থায়। এতদিন যাবৎ সে অজ্ঞানী ছিল। হঠাৎ করে কালকে তার জ্ঞান ফিরে এসেছে। আমরা তৎক্ষণাৎ ডাক্তার ডেকে নিয়ে আসি, কিন্তু ডাক্তার এসে বলে তার জ্ঞান ফিরলে কি হবে, তার সম্পূর্ণ স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। সে তার নাম পর্যন্ত বলতে পারতেছে না। তার নাম কি, তার ঠিকানা কোথায়, কিছুই সে স্যার বলতে পারতেছে না। এখন স্যার, আমরা তো হচ্ছি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমাদের মাঝে মাঝেই গভীর সাগরে মাছ ধরতে চলে যেতে হয়, প্রায় 3-4 মাস নামে। এখন আমরা কিছুদিন পরে আবার সাগরে যাব মাছ ধরার জন্য। তাহলে এই লোকটাকে স্যার আমরা কোথায় কি করব? উনি তো স্যার ঠিক করে ওনার পরিচয় দিতে পারতেছে না। তাই স্যার আপনাদের সাহায্য দরকার। এখন স্যার আপনারা ওনার পরিচয় সম্পর্কে খুঁজে বের করার জন্য আমাদেরকে একটু সাহায্য করেন স্যার। তাহলে স্যার আমরা এই ঝামেলা থেকে নিজেদের রক্ষা করতে পারি। নিজেরাই স্যার চলতে পারি না, উনারে স্যার কিভাবে আমরাই রাখবো স্যার আমাদের কাছে? এতদিন তো স্যার অনেক কষ্ট কইরা ওনারে আমাদের কাছে রাখছিলাম। ভাবছিলাম জ্ঞান ফিরলে হয়তো পরিবারের সদস্যের কথা মনে পড়বে। বুঝতে পারছি মাঝি তোমার সমস্যা। তাই এতদিন হয়ে গেল, একটা অপরিচিত লোক তোমাদের কাছে আশ্রয় নিল, তা তোমরা এতদিন পুলিশকে বিষয়টা জানাও নাই কেন? প্রায় 1 বছর আগেকার ঘটনা, এখন আইসো পুলিশকে জানানোর জন্য। যদি তখন এই লোকটার কোনো সমস্যা হয়ে যেত, তাহলে তো তোমরা তখন ফেঁসে যেতে। তাই এতদিন পরে কেন পুলিশের কথা মনে পড়লো? স্যার, আমরা তো এত গভীরভাবে চিন্তা করি নাই। ভাবছিলাম ওনার জ্ঞান ফিরলে হয়তো উনি ওনার পরিচয় আমাদের কাছে দিতে পারবে। তখন আমরা ওনার আত্মীয় স্বজনদের খবর দিয়ে এনে ওনারে তাদের কাছে দিয়ে দিব। কিন্তু উনি তো নিজেকেই চিনতে পারতেছে না স্যার। এখন স্যার এই অবস্থায় ওনার পরিবারের সদস্যদেরকে আমরা স্যার কি করে খুঁজে বেড়াবো? পরে ডাক্তার সাহেব আপনাদের কথা বলল যে থানায় গিয়ে পুলিশকে বিষয়টা খুলে বলো, তাহলে ওনারা সঠিক একটা ব্যবস্থা করে দিতে পারবে। তাই স্যার আপনাদের কাছে আসলাম। এখন স্যার আপনারা একটু চেষ্টা করে দেখেন ওনার পরিবারের কোনো সদস্যদেরকে খুঁজে বের করা যায় নাকি স্যার। যেহেতু ওনারে তোমরা গুলিবিদ্ধ অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছিলে, সেহেতু বোঝাই যাচ্ছে যে ওনাকে কেউ হত্যা করার চেষ্টায় গুলি করে সাগরে ফেলে দিয়েছিল। মনে হয় এটা অনেক বড় ধরনের একটা মামলা। আচ্ছা মাঝি, তুমি টেনশন করো না, আমি পুলিশ পাঠাচ্ছি এখনই তোমার সাথে। তুমি ওনাদের সাথে গিয়ে ওই লোকটারে থানায় পাঠানোর ব্যবস্থা করো। তারপর আমরা ওর পরিবারের সদস্যদেরকে খুঁজে বের করার ব্যবস্থা করতেছি। হাসান সাহেব, এক কাজ করেন তো, আপনি এখনই এই মুরব্বীর সাথে ওনার বাড়িতে যান। ওনার বাড়িতে বলে একজন অজ্ঞাতনামা পরিচয়ের ব্যক্তি অনেক দিন ধরেই অসুস্থ হয়েছিল। এখন জ্ঞান ফেরার পর উনি কোনো কিছু মনে করতে পারতেছে না। দেখেন তো লোকটাকে যা আইডেন্টিফাই করতে পারেন কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নাই স্যার। আমি এখনই ওনার সাথে ওনার বাড়িতে গিয়ে
বিষয়টা দেখার চেষ্টা করতেছি। এই মাঝি, চলো তোমার বাড়িতে নিয়ে যাও আমাকে, বিষয়টা আমরা দেখতেছি। ও এই ঘটনা তাইলে, তাই তো বলি হঠাৎ করে শামসু স্যার বাহাউদ্দিনের উপর এইরকম ভাবে রেগে গেল কেন? ওর তো দেখা যায় অনেক বড় সাহস, জনতা পার্টির নামে কত বড় একটা নিউজ করছে। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, এর অবস্থা হয়েছে সেই রকম। এতদিন রাজার হালে দিন কাটাইতো, আর এখন জেলের গানি টানতে টানতে বাকি জীবনটা মনে হয় ওর পার করা লাগবো। স্যার, কি হয়েছে? একা একা কি বলতেছেন? কার সারা জীবন জেলের গানি টাইনা দিন পার করতে হইব স্যার? আর বইল না বশির, সিটিভির মালিক বাহাউদ্দিনের কথা বলতেছিলাম। জনতা পার্টির নামে কি একটা ভুল ইউজ করছে দেখছো তুমি? কত বড় সাহস জনতা পার্টির নামে এত বড় উল্টাপাল্টা নিউজ করে। এখন ওর নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। শামসু স্যারের অর্ডার, বশির উদ্দিনকে গ্রেপ্তার করতে হবে। হ স্যার, নিউজটা আমিও দেখলাম। নিউজটা দেখে আমি নিজেও হতবাক হয়ে গেছি। উনি কেমনে এত বড় সাহস করতে পারলো যে জনতা পার্টির নামে এত বড় ভুল তথ্য উনার চ্যানেলে তুলে ধরলো? আমি তখনই বুঝতে পারছিলাম স্যার যে এই চ্যানেলের অনেক বড় একটা বিপদ সামনে আসতে গেতেছে। দেখেন স্যার, 24 ঘন্টা না যাইতেই আমার কথা কিভাবে মিলে গেল। বশির, উল্টাপাল্টা জায়গায় নিউজ করলে তো চোদন খাওয়াই লাগবো। চ্যানেল চালাইতে হইলে সরকারের বিরুদ্ধে না, সরকারের পক্ষে কথা বলতে হবে। এদের মাথায় তো কোনো কিছুই নাই। কি লেখাপড়া কইরা যারা সাংবাদিকের চাকরি নিছিল সেটাই বুঝতে পারতেছি না। তাও নিউজটা করছে কি সম্পূর্ণ ভুল একটা তথ্য তুলে ধরছে। তুমি এক কাজ করো, এখনই ফোর্স রেডি করো, বাহারুদ্দিনের বাসায় যেয়ে ওনাকে এখনই গ্রেপ্তার করতে হবে। আমাদের কি স্যার, যে যেরকম কাজ করবে তার ফল তো সেরকমই ভোগ করতে হবে। আমাদের উপর যখন স্যার যে অর্ডার আসবে আমরা স্যার সেই অনুযায়ী কাজ করব। আমি স্যার এখনই টিম রেডি করতেছি, আপনি তাহলে কিছুক্ষণের ভিতরেই বাইরে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, অতি জলদি তুমি টিম রেডি করো, বেশি দেরি করা যাইব না। আমি এখনই আসতেছি। কি ব্যাপার হামিদ সাহেব, আপনি হঠাৎ করে আমার বাসায় কেন? বোঝেন না এখনো কি জন্য আমি আপনার বাড়িতে? আপনার শ্বশুর আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে আমাকে। কিছুদিনের জন্য আপনাকে শ্বশুর বাড়ি থাকতে হবে। দেখেন হামিদ সাহেব, আমি কিন্তু সেই লোক না। আমার সাথে রসিকতা করা বাদ দেন। কি জন্য আমার বাড়িতে আইছেন সেটা সরাসরি খোলাসা কইরা বলেন। আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনার এখন আমার সাথে ডিবি অফিসে যাইতে হবে। আপনাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করা হলো মানে? কথা নাই বার্তা নাই, আমাকে গ্রেপ্তার করতে চলে আইছেন। আমার অপরাধ কি? কি জন্য আমাকে গ্রেপ্তার করতেছেন আপনারা? হাজি সিদ্দিক যত অবৈধ কর্মকাণ্ড ঘটাইছে আর আপনি সকল অপকর্মের সহযোগী হিসাবে ওনার সাথে কাজ করছেন। হাজি সিদ্দিক রিমান্ডে আমাদের কাছে সব স্বীকার গেছে, তাই আপনাকেও হাজি সিদ্দিকের সাথে গ্রেপ্তার করা হলো। এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হাজি সিদ্দিকের সাথে অবৈধ কাজ কামে আমার কেন হাত থাকবে? বুঝতে পারছি আমার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র শুরু করছেন, তাই না? সকালবেলা জনতা পার্টির নামে সত্য জনগণের সামনে তুলে ধরছি, তো সেই জন্য আপনারা আমার বিরুদ্ধে লাগছেন। দেখেন হামিদ সাহেব, এভাবে নিরপরাধ মানুষকে আপনারা তুলে নিয়ে যেতে পারেন না। কিন্তু আমি কিন্তু সিটিভির মালিক এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, তাই আমাকে আপনারা বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারবেন না এই মিথ্যা মামলা দিয়ে। আমারে গ্রেপ্তার করতে হলে কিন্তু
অনেক উপর মহলে আপনাদের জবাবদিহি করতে হবে। কথাটা মনে রাখেন হামিদ সাহেব। আপনি যেই হয়ে আসেন না কেন সেটা আমাদের দেখার সময় নাই। আপনার বিরুদ্ধে গ্রেপ্তারের অনুমতি আইছে, আপনাকে গ্রেপ্তার করা হবে। এই বশির, তুমি দাঁড়াই রইলা কেন? তাড়াতাড়ি এই ব্যাটারে গাড়ি তোলো। মাস্টার, আরে হাবিব ভাই যে, দাঁড়াই রইলেন কেন? বসেন। তা কি খবর হাবিব ভাই? কি মনে করে হঠাৎ আমার চেম্বারে আসলেন? এইটা তুমি কেমন কথা বললা মাস্টার? তোমার সাথে দেখা করতে আবার কোনো কিছু মনে করে আসতে হবে নাকি আমার? দেখেছি তুমি আগের থেকে অনেকটা পাল্টে গেছো মাস্টার। কিছু কিন্তু বুঝতেছি না তোমার ব্যাপার স্যাপার। ইদানিং কি তুমি আমার উপর সন্দেহ করতেছো নাকি? আমি কিন্তু মাস্টার সব সময় তোমাদের সঙ্গে ছিলাম এবং এখনো তোমার সঙ্গে আছি। তোমরা আমার মনে মনে আমারে নিয়া কি ভাবতেছ? আরে হাবিব ভাই, রাগ করেন কেন আপনি? আসার আগে ফোন টোন দিয়ে আসলেন না তো, যার কারণে জিগাইলাম। এইখানে রাগ করার কি আছে? গেছিলাম পার্টি অফিসে, সেইখানে যায় কিছুক্ষণ বৈশা নেতা কর্মীদের সাথে মত বিনিময় করলাম। ভাবলাম তুমি হয়তো পার্টি অফিসে মনে হয় আসবা, কিন্তু পার্টি অফিসে তো আসলা না। পরে সামাদের বিষয়টা জানার জন্য, তোমার সাথে দেখা করার জন্য তোমার চেম্বারে আসলাম। তা মাস্টার, পরে কি করলা সামাদের বিষয়টা? সামাদ কি কারো নাম স্বীকার গেছে? পরে তো আর আমারে কিছু জানাইলা না তোমরা। সামাদের বিষয়টা তো হাবিব ভাই শামসু সমাধান করে দিছে। গতকালকেই ওরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। টেরা মিসিং মামলায় সামাদের নামও ঢুকানো হয়েছে। এখন বাদবাকি বিষয়গুলো প্রশাসন দেখবে। আমাদের আর ওইখানে কোনো হস্তক্ষেপ করার কিছু নাই। এখন এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তদন্ত করা হবে। যাক, ভালোই হয়েছে যে এরকম আকাম করছে সেরকম উচিত শিক্ষা হয়েছে। শালায় আমার সঙ্গে সারা জীবন থাইকা কত বড় একটা আকাম কইরা বইছিল। গুণাক্ষারও টের পাই নাই যে সামাদ এই কাজ করতে পারে। ওর জন্য শামসুর কাছে, তোমার কাছে কতগুলো অপমানিত হইল আমার। তা মাস্টার, শামসুরে কি আমার বিষয়টা জানাইছিলা? আমি যেই ঘটনার সাথে জড়িত না সেটা তো এখন সম্পূর্ণভাবে তোমরা প্রমাণ পাইয়াই গেছো। আসলে মাস্টার, তুমি যে কি করে ভাবলা যে আমি টেরারে গুম করতে পারি, সেটা ভাই আমার কষ্টে বুকটা ভেঙে যায় মাস্টার। এইখানে হাবিব ভাই বাবা বাবির কিছু নাই তো। সামাদ হচ্ছে আপনার লোক। সামাদ যদি কোনো অপরাধ করে তার দায়ভার তো আপনাকে নিতে হবে। এইটা আপনার ব্যর্থতা। সামাদকে আপনি ঠিকভাবে বুঝতে পারেন নাই। সামাদ আপনার লোক হইয়াও আপনার কাছে না জিগায়া কিভাবে কোনো কাজ করতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য যে আপনি এই বিষয়গুলো জানেন না? এটা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তাই শামসু সহ আমরা সকলেই সন্দেহ করতেই পারি আপনারে। যে মুহূর্তে আপনি সামাদে ধরে নিয়ে আইছেন, সেই সাথে আপনি নিজেকেও নিরপরাধ হিসাবে প্রমাণিত করছেন। এখন আর এই বিষয়গুলো নিয়ে তো কথা বলার কিছু নাই। আমি শামসুরে বলছি তো আপনার কথা, যে হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত না। শামসু বিষয় শুনছে, সমস্যা নাই আর। হ মাস্টার, তুমি ঠিকই বলছো, এটা আমারই ব্যর্থতা। কিন্তু আমি তো ধারণাই করতে পারি নাই যে ওই চ্যাংরা এত বড় একটা অঘটন ঘটাইতে পারে। যাই হোক মাস্টার, এখন থেকে আর এই ধরনের কোনো কাজ করতে পারবো না কেউ। সকল চ্যাংরা ব্যাংরার গতিবিধি এখন থেকে আমি নজরে রাখবো। যার বিরুদ্ধে টুলটা পাল্টা দেখবো তারই দল থেকে বহিষ্কার করে দিব। কোনো রকমের ফল চ্যাংরা সঙ্গে রাখা যাইব না মাস্টার। হ্যাঁ, এই যে এতক্ষণে আপনি বুঝতে পারছেন। অন্যের উপর দোষ রাগ না কইরা নিজের দল গুছান ভালো করে। দলের ভিতরে কোনো ফল চ্যাংরা ব্যাংরা রাখেন না, এতে করে আপনারই বদনাম হবে। আকাম করবে ওরা,
আর সব দায়ভার কিন্তু আপনারই নিতে হবে। তাই এখন থেকে সাবধান হয়ে যান। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর কেউ ঘটাইতে না পারে সেই দিকে সবসময় লক্ষ্য রাখবেন। সামনে কিন্তু এমপি ইলেকশন আসতেছে, তাই নিজেদেরকে ক্লিন রাখার চেষ্টা করেন। শামসু কিন্তু এবার মুখ দেখা কাউকে নমিনেশন দিবে না, ব্যাকগ্রাউন্ড দেখা তারপর নমিনেশন যাচাই বাছাই করব। তাই এখন দেখাই নিজের দল গোছানো শুরু করেন। দলের ভিতরে যারা করা ফল চ্যাংরা আছে সকলকে দল থেকে বের করে দেন, এতে করে আপনার দল ক্লিন থাকবে। হয় এখন থেকে ওইটাই করতে হইব মাস্টার, সমস্যা নাই, ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না। তা মাস্টার, পৌর কমিটির বিষয়টা কি করলা? পৌর কমিটি না ঘোষণা করে দিতে চাইলা, এখন পর্যন্ত তো ওই বিষয়ে কোনো কার্যক্রম দেখলাম না। কেমনে কি মাস্টার, কারে এবার পৌর কমিটির সভাপতি সেক্রেটারি বানাতে চাইতেছ? তোমার কি পছন্দের কোনো প্রার্থী আছে নাকি? না না হাবিব ভাই, আমার নিজস্ব পছন্দের এখন তো কোনো প্রার্থী নাই, সকলেই আমার দলের চ্যাংরা প্যাংরা। আমি সবাইকে তাদের সিপি জমা দিতে বলছি, এর ভিতরে যার রেকর্ড খুব ভালো আসবে তারই সভাপতি সেক্রেটারি পদে বসানো হবে। আপনার যদি পছন্দের কোনো প্রার্থী থাইকা থাকে তাহলে আপনিও সিবি জমা দিতে পারেন, সমস্যা নাই। সকল কিছু যাচাই বাছাই করে যারে যোগ্য মনে হইব তার নামে আমি ঘোষণা করব। আমার একক কোনো প্রার্থী নাই। কোন রাজনীতি যে তোমরা শুরু করলাম মাস্টার, কিছুই বুঝতে পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, জাহাঙ্গীরের সিপি আমি সময় মতো জমা দিয়ে দিমুনি। আচ্ছা হাবিব ভাই, এখন তাহলে আপনি আসেন, বিকেলে পার্টি অফিসে আইসেন। সকল নেতা কর্মীদেরকে আমি ওইখানে ডাকছি। অনেকগুলো কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে, সেই কমিটিগুলোর বিষয়ে আলোচনা করব। নতুন করে কমিটি ঘোষণা করা লাগবে। মেয়াদ উত্তীর্ণ কোনো কমিটি বগুড়াতে রাখা যাইবে না, শামসু কড়াকড়ি নির্দেশ দিয়ে দিছে। তাই সকল কমিটি নতুন করে মেরামতের বিষয়ে সকলের সাথে আলোচনা করব। আপনিও বিকালে উপস্থিত থাকেন। আচ্ছা ঠিক আছে মাস্টার, তাহলে এখন আমি উঠলাম, বিকেলবেলা পার্টি অফিসেই দেখা হইব নি আবার। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম শামসু, আইছো তাহলে তুমি? তোমার কথাই ভাবতেছিলাম শামসু। তা দাঁড়াই রইলে একে শামসু, বসো, তোমার সাথে আলোচনা করার আছে। এই সেলিম, তুমিও বসো। লিডার, আপনি হয়তো বা সকালে নিউজের কথা বলতে চাইতেছেন আমাকে, তাই না? হ্যাঁ শামসু, তোমরা থাকা সত্ত্বে এত বড় মিথ্যা একটা নিউজ আমাদের বিরুদ্ধে সিটিভি কিভাবে প্রকাশ করলো জনগণের কাছে? তোমরা কি করলা শামসু? তাইলে আমি কিন্তু শামসু আমার দলের সকল দায়ভার তোমাদের দুইজনের উপরে দিয়ে রাখছি। দলের ভালো মন্দ সব কিছু কিন্তু তোমাদেরকে নজরে রাখতে হবে। নিউজ চ্যানেলগুলো যেভাবে আমাদের বিরুদ্ধে নিউজ উদযাপন করছে, তাতে করে তো মনে হইতেছে যে আমরা সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের নামে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের ধ্বংস করতেছে। এইগুলো কি শামসু? আমি এরকম নিউজ তোমাদের কাছ থেকে আশা করি নাই কিন্তু। লিডার, সিটিভির মালিক বরকতুল্লাহ কাদের মোল্লার আত্মীয়, উনি ব্যক্তিগতভাবেই এই নিউজটা করছে। কাদের মোল্লাকে সাপোর্ট করার জন্যই বরকতুল্লাহ ওনার নিউজ চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই নিউজটা করছে। লিডার, এটা ওনার ব্যক্তিগত নিউজ, কোনো সাংবাদিক ওনাকে এই ধরনের কোনো নিউজ নিয়ে দেয় নাই। উনি নিজে থেকেই কাদের মোল্লাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে মিডিয়ার সামনে। সমস্যা নাই লিডার, এরকম 2-4টা নিউজ আমাদের বিরুদ্ধে আসতেই থাকবে, ওইটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই লিডার। আর বরকতুল্লাহর ব্যবস্থা করতেছি, ডিবি প্রধানরে পাঠাইছি ওনারে গ্রেপ্তার করার জন্য। জেলের ভিতরে নিয়ে আইসা কয়েকদিন 3rd ডিগ্রি দিলেই দেখবেন এমনিতেই সব কিছু ঠিক হইয়া যাইব। তখন আর উল্টাপাল্টা নিউজ করার চিন্তা ভাবনা করতে পারবো না লিডার।
আমরা বিষয়গুলো দেখতেছি লিডার। আপনি এই বিষয়গুলো নিয়ে মোটেও টেনশন করবেন না, এগুলো সব আমার দায়িত্ব। কখন কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হবে সেটা লিডার আমি ঠিক মতোই নিবনি। তোমরা যে নিউজ চ্যানেলের মালিককে গ্রেপ্তার করতে চাইতেছ, এটা নিয়ে তো পরে আবার আরেক ঝামেলা বাঁধবে। সকল সাংবাদিকরা যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তখন কি করবা শামসু? যাই করো শামসু, ভাইবা চিন্তা কইরো, পরে যেন এটার বিপরীতটা না ঘটে। সাংবাদিক মহল যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাইব। এমনিতেই দেশের অবস্থা খুব একটা ভালো না, সারা দেশে দরপাকড়াও শুরু হয়ে গেছে। জনগণের মনে এমনিতেই অশান্তি সৃষ্টি হয়েছে, তার ভিতরে যদি এরকমভাবে সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত নিউজ করতেই থাকে, এতে করে কিন্তু জাতীয় নির্বাচনে দলের উপর অনেক ইফেক্ট পড়বে। তাই যা সিদ্ধান্ত নেও শামসু, ভাইবা চিন্তা নিও। না লিডার, কোনো রকমের সমস্যা হবে না। ডিবি প্রধানরে আমি সব কিছু শিখাই দিছি। সাংবাদিকদের সামনে প্রেস মিটিংয়ে কি বলতে হবে সেটা ডিবি প্রধানকে শিখিয়ে দেওয়া হয়েছে। ওই যেহেতু কাদের মোল্লার আত্মীয়, তাই ওরে কাদের মোল্লার সকল কুকর্মের সাহায্যকারী হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাংবাদিকদের সামনে তথ্য দিলে সাংবাদিকরা এটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করবে না। কোনো রকমের সমস্যা না হলে সেটাই ভালো। কোনো সমস্যা যেন না হয় শামসু। দলের দায়ভার কিন্তু তোমাদের দুইজনের উপরই। আর যদি কোনো সমস্যা হয় এর জন্য জবাবদিহি কিন্তু তোমাদের দুইজনকেই করতে হবে। আমি এখন দলের ভালো মন্দ নিয়ে চিন্তা করতেছি না, তোমাদের উপর দায়িত্ব দিয়েছি। দল কিভাবে সুসংগঠিত রাখবে সেটা তোমাদেরই ডিসিশন। লিডার, গতকালকে তো মতির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা ছিল দেশের ভিতরে সকল কিছুই সিলগালা করা হয়েছে। সকল সম্পত্তি এখন রাষ্ট্রীয় কারাগারে জমানোর ব্যবস্থা করা হচ্ছে লিডার। দেশে প্রায় মতির নামে বেনামে 15,000 কোটি টাকার সম্পত্তির হিসাব পাওয়া গেছে। সকল সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হচ্ছে লিডার। ভালো করছো সেলিম, দলের ভিতরে এক একটা রাক্ষস পুষিয়া রাখছিলাম আমি। এরা খাইতে খাইতে শেষ পর্যন্ত দেশটাই খাইয়া ফেলাইতো। আমার সরলতার সুযোগ নিয়ে এরা কি একটা দুর্নীতির রমরমা ব্যবসা শুরু করে দিয়েছিল। এক একজনকেও ছাড় দিবা না শামসু, তোমরা সকলকেই প্রত্যেকটা টাকারই এক এক করে হিসাব নিবা। যার বিরুদ্ধে উল্টাপাল্টা হিসাব আইব তারই গ্রেপ্তার করবা। আমি কোনো রকমের দুর্নীতি বাজার দেখতে চাই না। এরা দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। আর মতি যে দেশের বাইরে অর্থগুলো পাচার করছে সেইগুলোর কি করলা? ওইগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। একটা পয়সাও যেন ওরা খেতে না পারে। দেশের অর্থ দেশে যেন আবার ফেরত চলে আসে শামসু, সেই দিকে নজর রাখো। এরা দেশটাকে একদম অর্থনৈতিকভাবে ধ্বংস করে ফেলেছে। তাই এদের দেশে থেকে পাচার করা টাকাগুলো আবার দেশে ফিরিয়ে এনে অর্থনীতি সচল করতে হবে শামসু। সকল কিছুর হিসাব নাও, কোন দেশে কত টাকা পাঠাইছে সব আবার দেশে আনার ব্যবস্থা করো। একটা টাকাও যেন বিদেশের মাটিতে পড়ে না থাকে। চিন্তা নাই লিডার, ওই প্রক্রিয়াও চলতেছে। এতক্ষণ তো দেশের অর্থের হিসাব নিছি, এখন বিদেশে কত টাকা পাচার করছে, কোন দেশে কত টাকা আছে সেইগুলোরও তথ্য নেওয়া হচ্ছে। ওইগুলোর সঠিক তথ্য বের হলেই টাকাগুলো আবার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে লিডার। একটা টাকা ওদেরকে খেতে দেব না, পেটের ভিতরে হাত ঢুকিয়ে সব টাকা বের করে নিয়ে আসবো লিডার। আপনি ওইটা নিয়ে কোনো রকমের চাপ নিয়েন না। ওরা কিভাবে দেশের টাকা গিলে খায় সেটা এবার দেখব। যত দ্রুত সম্ভব তোমরা কাজটা চালু করে দাও। দেশের অর্থ যেন বিদেশের মাটিতে এভাবে পড়ে না থাকে। দেশের অর্থনীতির অবস্থা এমনিতেই বেহাল দশা। ওরা হাতে গোনা কয়েকটা নেতা মিলেই যে পরিমাণ অর্থ আত্মসাৎ করছে, পুরো বাংলাদেশের জনগণের কাছেও সেই পরিমাণ টাকা নেই। ওরা এক একটা রাক্ষস শামসু, একটাকেও কোনো রকমের ছাড় দিবে না। সকলকেই ধইরা
এক এক কইরা সকল হিসাব বই বই কইরা বুঝা নিবা। শামসু, আমি আগামী 12 তারিখ আবারও তো চীন সফরে যাইতে চাইতেছি নতুন একটি বাণিজ্যিক বিষয়ে চুক্তি করার জন্য। এবারের এই বাণিজ্যিক চুক্তিটা যদি সফলভাবে সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব এই চুক্তি থেকে। এই চুক্তিতে চীনের চাইতে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি। শামসু লিডার, আমাদের দেশের অর্থনীতি সচল রাখতে বৈদেশিক শক্তির সাথে আমাদের এখন বাণিজ্য করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বর্তমানে দেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে এটাকে নতুনভাবে আবার দাঁড়া করাতে চাইলে বৈদেশিক শক্তির সাথে আমাদের বাণিজ্য চুক্তি করতে হবে। তাছাড়া দেশের অর্থনীতি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। বর্তমানে গার্মেন্টস শিল্পগুলোতে ইউরোপিয়ান দেশগুলো বিনিয়োগ খুবই কম করতেছে। এই বিষয়ে আমাদের একটু নজর দিতে হবে লিডার। আপনি ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করে বাংলাদেশমুখী করেন তাদেরকে। হ্যাঁ শামসু, তুমি ঠিকই বলছ। দেশের গার্মেন্টস শিল্পগুলোতে এখন খুব কম বিনিয়োগ করতেছে ইউরোপিয়ান দেশগুলো, যার কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে লসে আছে। আমি নিয়ত করছি শামসু, চীন সফর শেষ করে দেশে ফেরার পর দেশের এই ঝামেলাগুলো শেষ করে ইউরোপের দিকে অগ্রসর হইব। সেখানে কিছুদিন অবস্থান করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করে তাদেরকে আবার দেখি বাংলাদেশের মুখী করা যায় কিনা।